হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের 2018 যে প্রশ্নপত্র আছে তার সমাধানে আলোচনা করব। আমি অলরেডি তোমাদের এই 2018-র এমসিকিউ তারপরে 1 নম্বর প্রশ্নের সমাধান করে দিয়েছি। যা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমি তো 2018-র ফিজিক্সের প্রশ্নপত্রের 3 নম্বরের প্রশ্নের সমাধানগুলো আলোচনা করব। অলরেডি যেখানে দেখো 6 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 6 থেকে 9 পর্যন্ত টোটাল যে প্রশ্ন ছিল এর সম্পূর্ণ ব্যাখ্যা সহগ সমাধান করা হয়ে গেছে পার্ট 1-এ। তার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আজকে আমি 10 থেকে 3 নম্বর যে প্রশ্ন আছে প্রত্যেকটা সমাধান করে দেবো। ওকে, তো 10 নম্বরে স্টার্ট করবো। সেই জন্য আজকের ভিডিওটি কোথায় স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো 10 নম্বর কোশ্চেন দেখে নাও কী আছে, বুস্টারের সূত্রটি বল। ওকে, এটা তোমাদের সিলেবাসের বাইরে আছে, পোলারাইজেশন তোমাদের এবারে সিলেবাসে নেই, এই পুরোটাই বাদ। 10 নম্বরের এ প্রশ্নটা নেই, এবারে বিটাও নেই। দেখানো অসমবর্তিত আলোক কোনো প্রতিফলকে সমবর্তন বা কোণে আপতিত হয়, এটাও তোমাদের সিলেবাসের বাইরে আছে। 10-এর অথবাটা যা 10-এর অথবাটা দেখো কী আছে, 10 অথবা এ সানগ্লাসে পোলারয়েড, এটাও তোমাদের সিলেবাসের বাইরে আছে। 10-এর অথবা এর বিটা দেখে নাও, বিটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে। বি প্রশ্নটা কী বলছে দেখে নাও, একজন ব্যক্তি 10 সেন্টিমিটার দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পায়। 30 সেন্টিমিটার দূরের জিনিসকে স্পষ্ট দেখার জন্য কোন ধরনের চশমা দরকার? লেন্সের ফোকাস ধরে বের কর। খুবই সহজ দেখে নাও। তাহলে এটা আমরা কী সমাধান করবো, 10-এর অথবা বি। তাহলে প্রদত্ত কী বলে দেখে নাও, কী বলে দেওয়া আছে দেখে নাও, কী বলছে দেখেন, একজন ব্যক্তি 10 সেন্টিমিটার দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পায়। ওকে, তারপরে 30 সেন্টিমিটার দূরের জিনিসকে স্পষ্ট দেখার জন্য, তাহলে বস্তুটা কোথায় আছে 30 সেন্টিমিটারে, তাহলে ইউ ইকুয়াল টু -30 সেন্টিমিটার। সে দেখবে কোথায় 10 সেন্টিমিটার, তার প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু -10 সেন্টিমিটার। কারণ লেন্সের একই দিকে বস্তু আর প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ ধরলাম একটা লেন্স আছে, সাপোজ উত্তল না অবতল আমরা বলতে পারবো না, এখন আমি জাস্ট একটা দিলাম, তাহলে একটা লেন্স একটা, ঠিক আছে। তাহলে লেন্স যদি এখানে থাকে, তাহলে প্রথমে 30 সেন্টিমিটার দূরত্বে বস্তু আছে, কিন্তু ওই ব্যক্তিটা দেখতে পায় কত দূরত্বে, 10 সেন্টিমিটার দূরত্বে পরিষ্কার দেখতে পায়। তাহলে বস্তু হচ্ছে এখানটায়, প্রতিবিম্ব তৈরি হবে এখানটায়। তাহলে এফটা কত হবে, ফোকাস ধরে কত হবে, এবং চশমার ধরন কী হবে, অর্থাৎ চশমাতে উত্তল লেন্স ব্যবহার করা হয়েছে না অবতল লেন্স ব্যবহার করেছে, এইটা হচ্ছে কোশ্চেন। তাহলে প্রথমে আমরা ফোকাস দৈর্ঘ্যটা বের করি। কীভাবে দেখে নাও, 1/f ইকুয়াল টু 1/v মাইনাস 1/u। তাহলে মানটা বসাবো, 1/vটা কত হচ্ছে -10, মাইনাস 1/uটা কত হচ্ছে -30। তাহলে কত হচ্ছে দেখেন, মাইনাস প্লাস 1/30 মাইনাস 1/10। তাহলে যদি 10 কমন নিই, 1-এর 10। ওকে, তাহলে কত হচ্ছে দেখেন, 1-এর 3 মাইনাস 1, 1-এর 3 মাইনাস 1, তাহলে কত হচ্ছে দেখেন 1/10 ইন্টু 3 1 মাইনাস 3। তাহলে কত হচ্ছে দেখে নাও, -1 থেকে 3 বাদ, তার মানে -2 হবে, -1/10 ইন্টু 2/3। দেখে নাও 3 আর 1-এর মাইনাস করলে -2 পাবো, নিচে 3 আছে, তাহলে 5×2 10। তাহলে কত পাচ্ছে 1/f ইকুয়াল টু -1/3×5 15 তাহলে f ইকুয়াল টু -15 সেন্টিমিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হচ্ছে 15 সেন্টিমিটার। আর লেন্সের যদি এখানে ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ এসছে, তাহলে এটা কী লেন্স ব্যবহার করা হবে, চশমাতে অবতল লেন্স। তাহলে এখানে বলতে হবে চশমাতে অবতল লেন্সের ধরন হবে অবতল লেন্স। এখানে কোশ্চেন বলেছে কি দেখানো, এখানে বলেছে কি যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বের করো, আর কি কোন ধরনের চশমা দরকার, অবতল লেন্সের চশমা দরকার এখানে। তাহলে বলবে কি, যেহেতু নেগেটিভ ঋণাত্মক চিহ্ন আছে, তাহলে এখানে অবতল লেন্সযুক্ত চশমার প্রয়োজন হবে। আর এখানে ফোকাস দৈর্ঘ্য আছে 15 সেন্টিমিটার, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে 15 সেন্টিমিটার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেনটা দেখানো কী বলছে, দেখানো কীভাবে সমাধান করা হয়েছে, এইভাবে সমাধানটা তোমরা করে নেবে। ওকে, 11 নম্বর কোশ্চেনটা দেখানো কী বলছে, কোনো কণার ভরবেগের সঙ্গে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন লেখচিত্র অঙ্কন করে। ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে ভরবেগের তো লেখচিত্র খুবই সহজ দেখে নাও। কোশ্চেন নম্বর কথা 11A। ওকে, 11-এর এ আছে। তাহলে আমরা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য জানি কি, ল্যামডা ইকুয়াল টু h/p। তার মানে যদি h ধ্রুবক হয়, ল্যামডা প্রপোর্শনাল টু 1/p। তাহলে আমরা এটা জানি কি প্যারাবোলিক হয়, অর্থাৎ যদি এটা ল্যামডা হয় এই বরাবর,
এই বরাবর যদি পি হয় অর্থাৎ এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা লেখচিত্রটা কেমন হবে দেখে নাও। ল্যামডা বাড়লে পি কমবে, পি বাড়লে ল্যামডা কমবে, তার মানে এইভাবে। ওকে, এই লেখচিত্রটা এটা হবে। এটা হচ্ছে কি ল্যামডা ভার্সেস পি। ওকে, ল্যামডা ভার্সেস পি এই লেখচিত্র দেখে নাও, একটা বাড়লে একটা কমবে। ওকে, নেক্সট এর পরের অংশটা দেখো না কী বলছে। 0.01 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট ফোটন কণার ভরবেগ বের করো। খুবই সহজ। তাহলে প্রদত্ত ল্যামডা ইকুয়াল টু 0.01 অ্যামস্ট্রং, তার মানে কত হবে 0.01 ইন্টু 10⁻⁻10 মিটার। তাহলে যদি পয়েন্ট এক শুধু 1 2 দুটো ঘর, তার 10⁻⁻12 মিটার। এটা হচ্ছে ল্যামডা। ওকে, ভরবেগ, ফোটনের ভরবেগের ফর্মুলা কি? ভরবেগ ফর্মুলা কি? পি ইকুয়াল টু ই বাই সি, তাই না? পি ই ইকুয়াল টু পিসি ছিল, তাহলে ই এর মানটা আমরা কি জানি? এইচ নিউ বাই সি। ওকে, এইচ নিউ বাই সি। এটাকে আমরা একটু এখানটায় সমাধান করো, এটা একটু মুছে দিচ্ছি। ওকে, বা আমরা এই সাইডে করতে পারি, এখানটায় করে জায়গা আছে। তাহলে দেখে নাও, পি ইকুয়াল টু এইচ নিউ বাই সি, তার মানে এইচ সি, নিউ হচ্ছে কি সি বাই ল্যামডা, সি সি কাটবে, পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তাহলে এইচের মান যদি বসে দিই কী হবে দেখুন, এইচ হচ্ছে 6.625 ইন্টু 10⁻⁻34 ডিভাইড বাই ল্যামডা হচ্ছে 10⁻⁻12। তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, 6.625 ইন্টু দেখে নাও 34 থেকে 12 বাদ, তাহলে 34 থেকে 10 বাদে 24 হবে, আর 2 বাদ দিলে হচ্ছে 22 হবে, -22 SI ইউনিট, 10 টু দি পাওয়ার, ওকে 10⁻⁻22 SI ইউনিট। ওকে, যে অর্থাৎ ভরবেগের যে একক আছে, আমরা জানি ভরবেগের একক কী হচ্ছে, ভর ইন্টু বেগ, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি SI ইউনিট লিখে, বা এটাকে এভাবে বলতে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে একক। তাহলে কী হচ্ছে দেখে নাও, আমরা যেহেতু 10⁻⁻2 হয়েছে, তাহলে এটা 30টা পর্যন্ত যা আছে তাই থাক, 6.625 ইন্টু 34 থেকে 12 বাদ দাও, তাহলে 2-তে কত হচ্ছে 2, 1-তে কত 3, 2, তাহলে -22। ওকে, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে ফোটন কণার ভরবেগ কত হচ্ছে 6.625 ইন্টু 10⁻22 কেজি মিটার সেকেন্ড -1। ওকে, নেক্সট পরের কোশ্চেন দেখে নাও। তাহলে এটা হচ্ছে কি 11 দেওয়ার প্রশ্ন গেল। নেক্সট আমরা এর 11 বির প্রশ্নটা দেখব। ওকে, 11 বি প্রশ্নটা দেখো কী আছে, ডেভিয়েশন ও গারমারের পরীক্ষা সিদ্ধান্ত উল্লেখ করো। তার সিদ্ধান্ত কী দেখে নাও, সিদ্ধান্ত হচ্ছে কি উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের স্রোত তরঙ্গর ন্যায় আচরণ করে। ওকে, তাহলে কী বলবে, উচ্চ গতিশক্তি সম্পন্ন গতিশীল বা ইলেকট্রনের স্রোত তরঙ্গ ন্যায় আচরণ করে এবং এটি ডি ব্রগলির তত্ত্বকে প্রতিষ্ঠা করে, এই কথাটা আমরা বলে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, এর অথবা 11 অথবা প্রথম প্রশ্নটা কি, অথবা এ বলেছে কি নির্বৃত্তি বিভবের সংজ্ঞা দাও। বইয়ে দেওয়া আছে কোয়ান্টাম থিওরিতে, কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারে যায়, প্রথমেই দেখবেন নির্বৃত্তি বিভবের সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা লিখে নেবে। পরের দেখে নাও বিটা কী বলছে দেখে নাও, ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের কোনো আলোকরশ্মি দ্বারা একটি ধাতব তলকে আলোকিত করলে নির্বৃত্তি বিভব হয় V0। একই তলকে 2 ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি দ্বারা আলোকিত করলে নির্বৃত্তি বিভব হয় V0/4। বায়ুতে আলোর বেগ c হলে আলোক তড়িৎ নিঃসরণের সূচনা কম্পাঙ্ক বের করো। খুবই সহজ দেখে নাও, খুবই সহজে এটা সমাধান করা যাবে। হচ্ছে কি 11 অথবা বি। ওকে, বি এরটা এখানের পর ধরে নেবে, ধরি ধাতুর টির কার্য অপেক্ষক এবং সূচনা কম্পাঙ্ক μ0। সূচনা কম্পাঙ্ক এটা হচ্ছে ω0 এবং μ0। ওকে, এটা এইভাবে ধরে নে। ওকে, কার্য অপেক্ষকে ω0 এবং সূচনা কম্পাঙ্কে μ0। ওকে, তাহলে অতএব
ওমেগা জিরো ইকুয়াল টু এইচ নিউ জিরো, এটাকে 1 নম্বর দাও। তাহলে বলতে অতএব বা আমরা জানি প্রথম ক্ষেত্রে লিখি, প্রথম ক্ষেত্রে ওকে সেটা কি ই ভি জিরো ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ওমেগা জিরো, তাই না? এটা আইনস্টাইনের স্বীকার্য ছিল এটা। তাহলে আমরা যদি এইভাবে লিখি বা ওমেগা জিরোকে এদিকে নিয়ে আসলাম ইকুয়াল টু এইচ নিউকে এইচ সি বাই ল্যামডা, এটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস ই ভি জিরো, এটাকে 2 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে কী বলা হয়েছে যে ওমেগা জিরোর কার্য অপেক্ষক একই থাকবে, কারণ একই ধাতু আছে। ওমেগা জিরো ইকুয়াল টু ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য দেখেন দ্বিগুণ করা হয়েছে, এখানে দেখেন তরঙ্গ দৈর্ঘ্য কত বলেছে 2 ল্যামডা। তাহলে ল্যামডা 2 ল্যামডা হলে এইচ সি বাই 2 ল্যামডা যদি হয়, নির্বৃত্তিভাবে হচ্ছে v0/4, তাহলে ই v0/4। ওকে, এটা কোশ্চেনে বলেছে। দ্বিতীয় ক্ষেত্রে কি যে আলোটা আপতিত হচ্ছে ধাতুতে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কত হচ্ছে দেখলাম, তার ল্যামডা থেকে 2 ল্যামডা হয়ে গেছে, তার ফলে নির্বৃত্তি বিভবটা v0 থেকে v0/4 হয়ে গেছে। ওকে, এটা হলো একটা কাজ করি, 4 আছে তো আমি 4 দিয়ে গুণ করছি উভয়কে, তাহলে বা 4 ওমেগা জিরো ইকুয়াল টু যদি 4 দিয়ে গুণ করা হয় 4 ইন্টু এইচ সি বাই 2 ল্যামডা মাইনাস 4 ইন্টু ই v0/4, 4 4 কাটবে, 2 2 কাটবে এখানটায়, তাহলে এখানে পেলাম কত দেখেন, তাহলে বা 4 ওমেগা জিরো ইকুয়াল টু 2 এইচ সি বাই ল্যামডা মাইনাস ই v0, এটা হচ্ছে 3, এটা 2, এটা 3। তাহলে এবারে করবো কি 3 মাইনাস 2, 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কী হবে দেখে না, এটা 4 ওমেগা জিরো আছে, 4 ওমেগা জিরো মাইনাস ওমেগা জিরো, 4 ওমেগা জিরো থেকে এই ওমেগা জিরো মাইনাস ইকুয়াল টু এটা থেকে এটা মাইনাস হবে 2 এইচ সি বাই ল্যামডা মাইনাস ই ভি জিরো। ওকে, তারপরে কী দেখে নাও, তারপরটা মাইনাস এইচ সি বাই ল্যামডা মাইনাস ই ভি জিরো, এইটা তাই না, ইকুয়াল টু 2 এইচ সি বাই ল্যামডা মাইনাস ই ভি জিরো মাইনাস এইচ সি বাই ল্যামডা মাইনাস প্লাস ই ভি জিরো। তাহলে ই ভি জিরো কাটবে, 2 এইচ সি বাই ল্যামডা আর মাইনাস এইচ সি বাই ল্যামডা, তাহলে একটা থাকবে। এখানে দেখে নাও 4 ওমেগা জিরো, ওকে 4 ওমেগা জিরো মাইনাস ওমেগা জিরো, তাহলে এটা কত হবে 3 ওমেগা জিরো। ওকে, 3 ওমেগা জিরো, আর এখানটা কত হচ্ছে দেখে নাও 3 ওমেগা জিরো মানে কি আমরা জানি এইচ নিউ জিরো। ওকে, তাহলে এইচ নিউ জিরো, ওকে 3 এইচ নিউ জিরো, এটা করলাম ইকুয়াল টু এখানে পাচ্ছে দেন 2 এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা, তাহলে এখানে বলতে কি এইচ সি বাই ল্যামডা, তাহলে এইচ কাটবে, তাহলে বা নিউ জিরো ইকুয়াল টু সি বাই 3 ল্যামডা, এইটা। তাহলে এইটাই হচ্ছে কি সূচনা কম্পাঙ্ক। খুবই সহজ, দেখে নাও দুটো ক্ষেত্রে দুটো আলাদা করে আমরা সমীকরণ ওমেগা জিরো বের করলাম, সেখান থেকে দুটো মাইনাস করলে ওমেগা জিরো মানে তো আমরা এটা জানি, সেখানে বসিয়ে দেবো আর অ্যান্সার পেয়ে যাবো। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা দেখানো কী আছে, 12 দাগের প্রশ্নটা। 12 দাগের প্রথম প্রশ্নটা দেখে 12 এ কী বলছে দেখে না, বোরের পরমাণু মডেলে স্বীকার্য প্রয়োগ করে এনতম কক্ষপথের ব্যাসার্ধ রাশিমালাটি প্রতিষ্ঠা করে। খুবই সহজ আছে, বইয়ে ডাইরেক্ট করে দেওয়া আছে দেখে না, বইয়ের ছায়া প্রকাশনী বই হোক যে কোনো প্রকাশনী বই হোক দেখবে ডাইরেক্ট প্রথমেই করে যায় বোর তত্ত্বের সাহায্যে এনতম কক্ষপথের রাশিমালা পুরো প্রতিষ্ঠা করে দেওয়া আছে। কীভাবে হয়েছে যদি বুঝতে না পারো তাহলে আমার ভিডিও দেখে নিয়ে খুব সহজেই বোঝানো হয়েছে। ওকে, নেক্সট দেখে নাও বি 12 বি কোশ্চেনটা কী বলছে দেখে নাও, পরমাণুর ক্ষেত্রে আয়নন শক্তি কী, আয়নন শক্তি কী, খুবই সহজ, এটাও তোমাদের বই দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। তাহলে বলবে কি কোনো পরমাণু থেকে একটা নির্দিষ্ট কক্ষপথ থেকে ইলেকট্রন মুক্ত করে আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি লাগে সেটাকে আয়নের শক্তি বলা হয়। তার কারণে একটু লিখেও দিচ্ছি, ভালো করে তোমরা এটা লিখে নেবে ওখানে। তাহলে বলবো কি একটি পরমাণুর বা কোনো পরমাণুর একটি নির্দিষ্ট কক্ষপথ থেকে
ইলেকট্রন মুক্ত করে পরমাণুটিকে আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি লাগে তাকে আয়নীয় শক্তি বলা হয়, তাকে আয়নন শক্তি বলে। ওকে, আয়নন শক্তি বলে। উদাহরণস্বরূপ যদি উদাহরণ বলা যেতে পারে, দেখে নাও। আমরা জানি কি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথে শক্তি কত হয়? E1 যদি বলি -13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ কোনো পরমাণু আছে ধরলাম, তার ফার্স্ট অরবিটে যদি কোনো ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের শক্তি কত? -13.6। তাহলে এই ইলেকট্রনকে এই কক্ষপথ থেকে মুক্ত করতে কত শক্তি লাগবে সেটা ডিপেন্ড করে। সেটা যে কী করে আমরা বুঝবো যে কত শক্তি লাগবে? আমরা বলতে পারি যে কোনো কক্ষপথে যে ইলেকট্রনের যে শক্তি আছে, শক্তিটা যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা সেই কক্ষপথে মুক্ত হয়ে যাবে। যে কোনো কক্ষপথে যদি ইলেকট্রন থাকে, সেই কক্ষপথে যা শক্তি সেই শক্তিটাকে শূন্য শক্তিতে রূপান্তর করতে পারলে তখন সেই ইলেকট্রনটা সেই কক্ষপথ থেকে বেরিয়ে যাবে। তাহলে দেখে নাও, প্রথম কক্ষপথে ইলেকট্রন শক্তি কত আছে? -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই শক্তিকে শূন্য শক্তিতে রূপান্তর করতে পারলে তবে আমার ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে এখানে শূন্য শক্তি কীভাবে রূপান্তর হবে? যদি এখানে +13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি দিই, তাহলে -13.6 ইলেকট্রন ভোল্টকে যদি +13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি দিই, তাহলে এর শক্তি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তখন ইলেকট্রন মুক্ত হয়ে যাবে। তাহলে কোনো কক্ষপথে কোনো ইলেকট্রন যা শক্তি থাকবে ঠিক তার পজিটিভ শক্তিটা হয় তার আয়নীয় শক্তি। তাহলে যদি ইলেকট্রনের কক্ষপথ শক্তি হয় হাইড্রোজেন পরমাণুর, তাহলে এর আয়নীয় শক্তি কী হবে? আয়নীয় শক্তি হয় +13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে কোনো কক্ষপথে ইলেকট্রন আয়নীয় শক্তি কি? সেই কক্ষপথের শক্তিকে 0 করতে যে শক্তি লাগে। তাহলে কোনো একটা কক্ষপথের শক্তি যদি -13.6 হয়, তার আয়নীয় শক্তি কত হবে? +13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আয়নীয় শক্তির সংজ্ঞা। এর পরের পার্ট কী বলেছে দেখে নাও। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এর মান কত? আমরা জানি কি হাইড্রোজেন পরমাণু যে কোন এনতম, আমরা কারণ দেখে না হাইড্রোজেন পরমাণু কোন কক্ষপথ বলে দেয়নি, তাহলে এখানে বলতে পারে কি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের শক্তির সেটা কত? En = -13.6/n স্কোয়ার। ওকে, -13.6 এত ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে কক্ষপথে এনতম কক্ষপথের শক্তি। এন এর মানে 1, 2, 3, 4 যা হতে পারে। তাহলে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের আয়নীয় শক্তি কত হবে? তাহলে বলতে পারি কি, আমি শর্টকাটে H2 পরমাণুর এনতম কক্ষপথের আয়নীয় শক্তি সেটা কত হচ্ছে দেখেন, আয়নীয় শক্তি কত হবে? তাহলে En = +13.6/n² ইলেকট্রন ভোল্ট। শুধু যা হবে তার অপোজিট, অর্থাৎ মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটাই। যদি বলে প্রথম কক্ষপথ শক্তি +13.6 ইলেকট্রন ভোল্ট, দ্বিতীয় কক্ষপথ শক্তি, তাহলে এইভাবে তোমরা বাড়াবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, 12 অথবা কী বলছে দেখে নাও। একটি তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা বলতে কী বোঝো? এইটা দেখে তোমাদের সিলেবাসে নেই। 12 অথবার এটাও নেই, বিও নেই। ওকে, অর্থাৎ 12 অথবার যে কোশ্চেনগুলো সেটা তোমার এবারে সিলেবাসে নেই। 13 দাগের কোশ্চেন দেখে নাও, 13 দাগের নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করে, এইটা তোমাদের এবার সিলেবাসে নেই। এর দেখে নাও, এর বিএডটা দেখে নাও, বিএডটা তোমার সিলেবাস আছে। বিএডটা কী বলতে দেখে নাও, পূর্ণ তরঙ্গে একমুখী কারক হিসাবে পিএন ডায়োডের ক্রিয়াচিত্র ব্যাখ্যা করো। অর্থাৎ লেখচিত্র কী হবে এবং তার ব্যাখ্যাটা কেউ সেটা বলতে বলেছে। এটা বই তোমাদের খুব সহজে করে দেওয়া আছে এবং আমি তোমাদের বুঝিয়েছিলাম এটা, তবু আমি ছবিটা তোমাদের এঁকে দেখাচ্ছি কোনটা বলেছে। এটা
কোশ্চেন নাম্বার 13 বি। ওকে, তাহলে এখানে বলছি দেখে নাও পূর্ণ তরঙ্গ একমুখী কারক। পূর্ণ তরঙ্গ একমুখী কারক ছবিটা কেমন ছিল দেখে নাও। এটা এসি সোর্স, এটা একটা ইন্ডাক্টার ছিল এখানটায়, এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়েছিল, এখানে একটা ডায়োড, এখানে একটা ডায়োড ছিল, একটা কমন ছিল। ওকে, ভিজুয়াল আউটপুট, এটা একটা D1, এটা D2। ওকে, এই ছিল, এই হচ্ছে সার্কিট। ওকে, এটা সার্কিট কীভাবে কাজ করে, এটা যে ইনপুট, এটা সাইন ওয়েভ, এসি ওয়েভ, এটা ইনপুট আছে। তাহলে এটা কী হবে সেটা দেখে নাও। ওকে, এরকম ছিল, তাই না? হচ্ছে ইনপুট। আউটপুটটা আমরা কি দেখব? ওকে, এখানটা আমরা আউটপুট দেখব। এখানে দেখে না, প্রথম ক্ষেত্রে পজিটিভ। ওকে, এটা হচ্ছে পজিটিভ, আমি দিচ্ছি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তাই যখন প্রথম পজিটিভ হবে, অর্থাৎ এইটা পজিটিভ আর এইটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা জানি এটা পি, এটা এন, এটা পি, এটা এন। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম D1 ডায়োডটা দেখুন পি পজিটিভ পেয়েছে, তাহলে পি পজিটিভ পেলে কি ফরওয়ার্ড বায়াস, তোমার কারেন্ট প্রবাহিত হবে। ওকে, আর পি নেগেটিভে রিভার্স বায়াস, মানে কারেন্ট প্রবাহিত হবে। ডায়োড রিভার্স বায়াসে কারেন্ট প্রবাহিত হয় না, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট প্রবাহিত হয়। এখানে মাইনরিটি ক্যারিয়ারের যে চলাচল যে কারেন্ট, ওটা নেগলেক্ট করা হচ্ছে। ওকে, তার ফলে আমরা এই ডায়োডের জন্য কোনো কারেন্ট পাবো না, এই ডায়োডের জন্য কারেন্ট পাবো। সেই কারেন্টটা কি এই দিক দিয়ে যাবে, এখানে যাবে, আর এল রেজিস্ট্যান্স ধরলাম, তারপরে এখানে একটা আউটপুট ভোল্টেজ পাবো। তাহলে এর সাপেক্ষে একটা আউটপুট আমরা এই ভোল্টেজটা পেলাম। ওকে, তারপর দেখে নাও সাইকেল চেঞ্জ হয়ে গেছে, ওইমুখ পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এইটা তখন নেগেটিভ হয়ে গেছে দ্বিতীয় ক্ষেত্রে, আর এইটা পজিটিভ হয়ে গেছে। তার ফলে দেখে নাও দ্বিতীয় ক্ষেত্রে পি নেগেটিভ পেয়েছে, এইটা কারেন্ট প্রবাহিত হবে না। এখানে পি পজিটিভ পেয়েছে, এখানে কারেন্ট প্রবাহিত হবে। তার ফলে এখানটায় কারেন্ট প্রবাহিত হবে, এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, সেই কারেন্ট আবার এই দিক থেকে প্রবাহিত হবে। তাহলে আবার এর জন্য আমরা একটা আউটপুট পাবো। তাহলে এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কী পাবো, আউটপুট ভোল্টেজ পাবো। তা দেখে নাও এখানে পুরো এসি কারেন্টকে পুরো সম্পূর্ণভাবে ডিসি কারেন্টে কনভার্ট করা হয়েছে। এইটাই হচ্ছে কি একমুখী কারকের পূর্ণ তরঙ্গ একমুখী কারণ। ওকে, এখানে বলছে দেখে নাও, এখানে কোশ্চেনে বলা হয়েছে, দেখে নাও কোশ্চেনে বলা হয়েছে পূর্ণ তরঙ্গ একমুখী কারক একই বলা হয়। তাহলে ছবিটা হচ্ছে ব্যাখ্যা যেটা বলবো সেটা তোমরা বলে দেবে, একটার পর একটা যে ফরওয়ার্ড ডিভিয়াস হচ্ছে সেইটাই ব্যাখ্যা বলতে হবে, সুন্দর করে গুছিয়ে একটু বলে দেবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী আছে, 13 দায়ের কোশ্চেন দেখো। 13 দায়ের কোশ্চেনটা কী বলছে দেখো, 13A সিই বিন্যাসে একটি এনপিএন ট্রানজিস্টার আউটপুট বৈশিষ্ট্য লেখো। তোমাদের ট্রানজিস্টার সিলেবাসে নেই, তাহলে এই কোশ্চেনটা আউট অফ সিলেবাস আছে। পরেরটা দেখে নাও, বিটাও নেই, অথবা দেখে নাও 14 অথবা দেখে নাও 14 অথবা কী বলছে, জেনারেল ডায়োড কি, জেনারেল ডায়োড দেখবে তোমাদের বই সিম্পল দেওয়া আছে জেনারেল ডায়োড হচ্ছে। তাহলে জেনারেল ডায়োড নর্মাল ডায়োডের মতো, কিন্তু এখানে একটু যে ডোপিংটা নর্মাল ডায়োডের থেকে একটু বেশি করা হয়। জেনারেল ডায়োড কীভাবে রোধের প্রান্তে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে তা বর্তনী চিত্র সব ব্যাখ্যা করো। খুবই সহজ, দেখে নাও, ভার নিয়ন্ত্রক হিসাবে জেনারেল ডায়োডের ব্যবহার। এটা তোমাদের বইয়ের ছবি আকার দেওয়া আছে, সুন্দর করে আমি ছবিটা এঁকে দিচ্ছি। তাছাড়া এর উপরে যে আমার ভিডিও করা আছে অর্থ পরিবারের উপরে, সেটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। দেখে নাও, এখানটা কী ছিল, একটা জেনারেল ডায়োড ছিল, জেনারেল ডায়োডের সিম্বল আছে এটা। এখানে একটা আরএস রেজিস্ট্যান্স থাকবে, এখানে ইনপুট ভোল্টেজ, এখানে লোড রেজিস্ট্যান্স, আর এখানটা আমরা আউটপুট দেব। ওকে, ভিএল বা ভিজিউ যেটা আছে। তাহলে এর যে ভোল্টেজের ভিজেড, এটা আরএস, এটা ই, এখানে আই কারেন্ট যাচ্ছে। তাহলে এখানটা দেখে নাও এর ভোল্টেজটা ফিক্সড, এটা আছে আইএল আর এল। এখান থেকে নাও যেহেতু এই দুটো পরস্পর সমান্তরাল সমভাবে আছে, তাহলে এই দুটো ভোল্টেজ সেম, তাহলে ভিজেড ইকুয়াল টু আইএল আর এল। ওকে, এটা তাহলে দেখে নাও যেহেতু এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, দেখে নাও এটা ইনপুট ভোল্টেজ আর এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এই আউটপুট ভোল্টেজটা কোন ভোল্টেজ দেখাবে,
জেনার ডায়োডের যে ভোল্টেজটা, এবার দেখো জেনার ডায়োডের কি কেন ভাট নিয়ন্ত্রক ব্যবহার করে, কারণ জেনার ডায়োড রিভার্স বাসে এর একটা ভোল্টেজে ফিক্সড, একটা নির্দিষ্ট ভোল্টেজে এর ব্রেকডাউন ঘটে। তাহলে যেহেতু জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ ফিক্সড, তাহলে এখানে আউটপুট ভোল্টেজটাও কী হয়, ফিক্সড। তাহলে ইনপুট ভোল্টেজ যদি পরিবর্তন হয় তাহলে আউটপুট ভোল্টেজে কোনো পরিবর্তন হবে না, সেই কারণে একে ভাট নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করা হয়। তো মানে এই জায়গাটা আমি বলবো অর্ধপরিবাহী যে আমি পড়েছিলাম সেখানটা যদি একবার ভালো করে দেখে নাও, খুব সহজে তোমরা এটা বুঝতে পারবে। ওকে, এখান থেকে ক্যালকুলেশনটাও আছে দেখে নাও। ক্যালকুলেশন কি, যদি আমি আই এখান থেকে নাও, আমি এখানে মধ্যে ই ইকুয়াল টু আই আর এস ইকুয়াল টু ভি জেড বলতে হবে। ওকে, তাহলে বা আই আর এস ইকুয়াল টু ই মাইনাস ভি জেড, তাহলে আর এস ইকুয়াল টু ই মাইনাস ভি জেড বাই আই। এইভাবে আমরা রেজিস্ট্যান্সটা কী ব্যবহার করা হয়েছে সেই রেজিস্ট্যান্স বের করতে পারবো, বা যদি কারেন্ট বের করতে যাই কারেন্ট আই ইকুয়াল টু ই মাইনাস ভি জেড বাই আর এস, এটাও করতে পারি। ওকে, অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমরা কারেন্টও বের করতে পারি বা রেজিস্ট্যান্সও বের করতে পারি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখানে দেখে নাও, এখানে আর কোনো কোশ্চেন নেই, টোটাল 3 নম্বর সমস্ত প্রশ্ন এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরে আছে কি 5 নম্বর কোশ্চেন, এটা তোমাদের পরের ভিডিওতে আমি ডিসকাস করবো, একটা ভিডিওতেই আমি 5 নম্বর সমস্ত প্রশ্ন ডিসকাস করবো। ওকে, তাহলে আজকে যেগুলো বোঝালাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।